বাইরে গিয়ে আমার সাথে সাথেই থাকবেন, কথার নড়চড় হলে খবর আছে। পূর্ণি হেসে কোকোকে নিচে নামিয়ে আমেহাকে নিয়ে রুম থেকে বেরোতেই দেখল জেসিকা আর পূর্ণা হেঁটে আসছে। তারা এসে দাঁড়ালো ঠিক ওদের সামনে। জেসিকা টোন কেটে আমেহাকে বলল, ভালোই তো মজা দিয়েছিস দেখি। তা মেকআপ তুললে তোর শ্বশুর বাড়ির লোক ঘরে তুলবে তো? পূর্ণা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ছাড় জেসিকা, ময়ূরের পালক লাগালেই তো আর কাক ময়ূর হয়ে যায় না। আমেহা এবার অপমানে মুখ থমথমে করে নামিয়ে নিল। শুনতে অভ্যস্ত হলেও একটা মানুষ আর কত নিতে পারে। নিজের বাড়িতেই যদি এমন শত্রু থাকে, জোহানের বাড়িতেও তাও পরের বাড়ি ভেবেই চোখ ছলছল করে উঠল তার। সবাইকে অবাক করে দিয়ে পূর্ণি দৃঢ় কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, যেমন তোমাদের এই সুন্দর চেহারার পেছনে যে একটা কুৎসিত মন আছে সেটা বোঝা যায় না, তাই তো? পূর্ণা রেগে ধমকে উঠল। এই পূর্ণি, কাকে কি বলছিস? ভেবে বলছিস তুই? পূর্ণি হালকা হেসে বলল, অবশ্যই কাউকে সুন্দর বলে তার দিনটা ভালো করে দিতে যেমন একটা মন লাগে, তেমনি কাউকে অসুন্দর বলে তার সারা দিনটা খারাপ করে দিতেও কিন্তু মন লাগে। শুধু পার্থক্য ছোট আর বড় মনের। পুনিয়াপি, তুমি কিন্তু আমায় অপমান করছো। মান শুধু তোমার কেনা সম্পত্তি বুঝি জেসিকা? সে যাই হোক, একটা কথা মাথায় সবসময় রাখবে, সম্মান দেবে, সম্মান পাবে, এটাই শেষ কথা। আমেহা বলল, ছাড়ো আপি, আমি কোকোকে নিয়ে ওই দিকটায় যাচ্ছি। বলেই আমেহা চলে গেল কোকোকে নিয়ে। জেসিকাও রাগে হনহন করে নেমে গেল সিঁড়ি দিয়ে। পরে রইল পূর্ণি আর পূর্ণা। পূর্ণার দাঁতে দাঁত চেপে বলল, খুব কথা ফুটেছে দেখছে মুখে। যার হাত ধরে এই বাড়িতে এসেছিস, সেই 2 দিন পর তোকে যদি ছুঁড়ে না ফেলে, তাহলে আমার নামও পূর্ণা না। পূর্ণি হালকা হেসে বলল, আমার কথা ছাড়, আমার লাইফ আমি বুঝে নিব। তুই বল, আর কতদিন এমন পরগাছা হয়ে থাকবি? পূর্ণি, মুখ সামলে কথা বল। যার জোরে তুই এতগুলো কথা বলতে পারছিস না, একদিন তোকে আমি নিজের আয়ত্তে নিতে আসবো। সেই দিন দেখবো তোর এত কথা কই থাকে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পূর্ণি মৃদু হেসে নিজের ডান কাঁধে পড়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে দিল। ফলে রেহেবারের দেওয়ার চিহ্ন দৃশ্যমান হল। পূর্ণার চোখ জ্বলে উঠল যেন এবার। ক্ষিপ্ত দৃষ্টিতে সেই দাগের দিকে চেয়ে রইল নির্নিমেষ। পূর্ণি সেই দিকে তাকিয়ে শান্ত ভঙ্গিতে বলল, এক এক করে তুই আমার থেকে সব কেড়ে নিয়েছিস, আমি মেনে নিয়েছি। কিন্তু এবার যদি দেখি আমার একান্ত ব্যক্তিগত জিনিসের ওপর তোর কুনজর পড়ছে, আমার কিন্তু সেই চোখ উপড়ে ফেলতে 2 মিনিট লাগবে না। পূর্ণির এমন শান্ত ধমকিতে পূর্ণা অবাক হয়ে তাকিয়ে সাপের ন্যায় ফোঁসফোঁস করতে থাকল। কিছু ধরে দাঁড়ানো রেহেবারকে কেউই লক্ষ্য করল না। রেহেবার বাঁকা হেসে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করল, ম্যানশনে লোকজন আসা শুরু করেছে। রেহেবার নিজেও বিজি হয়ে পড়ল সবাইকে ওয়েলকাম করতে। নিচে প্রায় সবাই আছে, শুধু আমেহা আর পূর্ণি বাদে। রেহেবারের কড়া নির্দেশে সে ডাকলেই তবেই যেন তারা নিচে নামে। তারাও চুপচাপ শুনে দুজনে সেজেগুজে উপরেই আছে। রেহেবার তাও একবার করে মাঝে মাঝে গিয়ে টুক করে তাদের দেখে আসছে। কারণ যতই তারা হাতে পায়ে বাড়ুক, রেহেবারের তাদের বাচ্চাই মনে হয়, যারা এখনো নিজেদের স্বার্থ বুঝতে শেখেনি। দেখতে দেখতে শেখ পরিবার এসে হাজির হলো ম্যানশনে। পূর্ণা তাদের দেখে দৌড়ে গিয়ে মাম্মা পাপা বলে জড়িয়ে ধরল। আফতাব শেখ আদরের মেয়েকে হেসে জড়িয়ে ধরলেন। পূর্বা বেগমও তাই। পূর্ণি ওপর থেকে চেয়ে রইল সেই দিকে। কি সুন্দর এই দৃশ্য ঠেকল তার চোখে, অথচ তার ভাগ্যে নেই এসব। নিজের জন্মদাত্রী মাকেই সে সবার সামনে মা ডাকতে পারে না। আর চেয়েও সবচেয়ে বড় কারণ হলো তাকে ছোট থেকেই এই ধমক দিয়েই বড় করা হয়েছে। শেখ বাড়ি যাওয়ার পর এই ধমকের ভার তুলে নিয়েছিলেন আফতাব শেখের মা। তিনি নিজ দায়িত্বে পূর্ণিকে কোথাও পরিচয় করিয়ে দিতেন না। পরিচয় দূর, কোনো অনুষ্ঠানেই তাকে নিয়ে যাওয়া হতো না যদি তার পরিবারের দিকে আঙুল ওঠে এই ভয়ে। সবাই সবার নিজের দিকে দেখল, কেউ একটাবার ভাবল না ফুলের মতো মেয়েটার কষ্ট হয়। তারও তো মন আছে। পারিবারিক ভালোবাসা কি সেটা সে বুঝলই না এই এক জীবনে। এই ভালোবাসা তার জন্য নিশ্চিত করে রাখা হয়েছে। সে যেন পরিবারের বোঝা ছিল মাত্র, যার কোনো পরিচয় নেই, এমনকি বাইরের কারোর কাছে অস্তিত্বও নেই। এসব ভাবতে ভাবতেই পূর্ণির চোখ ছলো ছলো করে উঠল। সে গিয়ে পাশে রাখা চেয়ারে চুপচাপ বসে পড়ল।
কোকো তাকালো সেই দিকে, বুঝলো বোধহয় কিছু। সেও চুপচাপ গিয়ে পূর্ণির কোলে উঠে কাঁধে নিজের মুখ রেখে চুপ করে রইল, যেন সে পূর্ণিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। পূর্ণি এক হাত দিয়ে কোকোকে ধরে তার মাথায় হাত বুলিয়ে দিল। পূর্ণির কাছে কোকো এক নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক, যার ভালোবাসায় কোনো ভেজাল নেই। সে যেমন ভালোবাসা ফিরিয়ে দিতে জানে, তেমন দুঃখের সময়েও দুঃখ ভাগ করে নেওয়ার চেষ্টা করে। পূর্ণি একমাত্র কোকোকে দেখলেই তার সমস্ত ক্ষতও ভুলে থাকতে পারে। পূর্ণি জানে কেউ না থাকুক, কোকো আছে, আর কাউকে চাই না তার। রেহেব আর আফতাব শেখের ইনভাইট করার সময়ই পূর্ণির ব্যাপারে সব খুলে বলেছে, এও যে আজ রাতে সে হবে পার্টির মূল কেন্দ্রবিন্দু। পূর্বা বেগম ভীষণ খুশি হলেও আফতাব শেখ পুরোটা সময় মুখ গম্ভীর করে থেকেছেন। রেহেবার বেশি কথা বাড়াননি। লোকের ধার সে কখনোই ধারে না। পূর্ণি তার, আর তার বিষয়ে সমস্ত সিদ্ধান্তও তার, তাই আর কারো কথা শোনার সে প্রয়োজন বোধ করে না। পূর্বা বেগম রেহেবারের বড় বোন আরশিকে সামনে পেয়ে জিজ্ঞেস করলেন পূর্ণি কোথায়। আরশি কুশল বিনিময় করে বলল, ওপরে যাও খালা, ওখানে আমেহা আর পন্নি বসে আছে দেখলাম। পূর্বা বেগম হাসি মুখে উপরে যেতে নিলে আফতাব শেখ তাকে টেনে এক পাশে নিয়ে এলেন। পূর্বা বেগম তা দেখে বেশ অবাক হলেন। আফতাব, কি করছো? ছাড়ো আমায়। পূর্বা, আমি লাস্ট টাইম বলছি, ওই মেয়ের পরিচয়ের সাথে যেন তোমার নাম না ওঠে। আমার পরিবারে একটা রেপুটেশন আছে, আমি চাই না তা খারাপ হোক, এটা মাথায় ঢুকিয়ে নাও। পূর্বা বেগম অবাক হয়ে বললেন, ও আমার মেয়ে আফতাব, যেমন পূর্ণা আমার মেয়ে। তুমি কিভাবে এটা বলতে পারো? মনে আছে একসময় তুমি ওর দায়িত্ব নিয়েছিলে, এখন সেই তুমি ওকে পরিচয় পর্যন্ত দিতে চাইছো না? না, চাইছি না, কারণ ও আমার রক্ত নয়, আর তোমার সাথে আমার পুরো পরিবার জড়িয়ে। আমি কোনোভাবেই তার পরিচয় নিজের পরিবারের সাথে রিলেটেড রাখতে চাই না। এটা বুঝিয়ে দেবে সবাইকে, তোমার ওই মেয়েকেও। বলেই আফতাব শেখ অন্যদিকে চলে গেলেন। মিতালি বেগম ভাইকে দেখে বেশ খুশি হলেন, টেনে নিয়ে গেলেন সাথে। কিন্তু পূর্বা বেগম ধপ করে বসে পড়লেন চেয়ারে। আজ প্রথম তার মা হওয়ার উপর ধিক্কার এলো। কেমন মা সে! ছোট থেকে মেয়েটাকে এক ফালি সুখ দিতে পারেননি তিনি, এমনকি পরিচয় পর্যন্ত না। মেয়েটা তার এমনি বড় হয়ে গেল সবার লাঞ্ছনা ভর্সনা শুনে, আর তিনি এখনো পারছেন না কিছু করতে। পূর্বা বেগম চুপচাপ বসে রইলেন চেয়ারে। ঠিক করলেন পূর্ণির সাথে তিনি এখন দেখা করবেন না, আর না তাকে এইসব ব্যাপারে কিছু বলবেন। যা হওয়ার হোক আজ, পরেরটা তিনি পরে বুঝে নেবেন। মেয়েটা ছোট থেকে অনেক সহ্য করেছে তার জন্য, আর না। জোহান, আমেহাকে নিয়ে আয়, ও উপরে পূর্ণির সাথেই আছি। জোহান নিজের পরিবারের সাথে কথা বলছিল। তার পরিবার যে খুশি তা দেখিয়ে বোঝা যাচ্ছে। খুশি হবে না এবার কেন? মেয়ে এত উচ্চ বংশের বলে কথা, তারা খুঁজে বোধহয় এত বড় বংশের মেয়ে এনে দিতে পারতেন না। জোহান ঘাড় নেড়ে সিঁড়ি দিয়ে উপরে গেল। পূর্ণিকে দেখে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ভাবি, আমেহা কই? আপনার সাথে আছে বললো রেহেবার। পূর্ণি কোকোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল তখনও। জোহানের কথা শুনে তার দিকে তাকিয়ে বলল, জোহান ওকে বলে নিজের রুমে আসতেই দেখলো আমেহা আয়নার সামনে দাঁড়িয়ে অনবরত চোখের পানি মুছছে। জোহান এই প্রথম আমেহাকে এমন সাজে দেখলো। তার অজান্তে মনে হলো মেয়েটা মায়ায় ভরা, তার ওই ছোট্ট মুখটাতে মায়ার ছড়াছড়ি। জোহান আবার এগিয়ে গিয়ে আমেহার সামনে দাঁড়িয়ে ইতস্তত করে বলল, এনি প্রবলেম আমেহা? কি হয়েছে? আমেহা চোখ দিয়ে অনবরত আসা জল মুছে বলল, না না, ইটস ওকে। আমায় ডাকতে এসেছেন, চলুন। আমেহা এগোতেই জোহান তার ডান হাত চেপে ধরল। আমেহা অবাক হয়ে সেদিকে তাকাতেই জোহান হাতটা ছেড়ে দিয়ে আমতা আমতা করে বলল, সরি, বাট আমার মনে হয় তোমার লেন্সের কারণে তোমার চোখ দিয়ে এত পানি বেরোচ্ছে। আমেহা আবার চোখের টিস্যু চেপে বলল, ঠিক আছে, এখন যেতে পারবো। জোহান হাফ ছাড়ল। তারপর ড্রেসিং টেবিলের সামনে রাখা আমেহার চশমাটা নিয়ে আসলো। আমেহা কৌতূহল নিয়ে দেখলো সে দৃশ্য। জোহান চশমাটা এনে নিজের রুমাল বের করে তা মুছে বলল, যেটা পরে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করছো না, সেটা পড়ার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। অন্য মানুষদের জন্য নিজের সাথে স্যাক্রিফাইস করা আমার মোটেই পছন্দ নয়। আমেহা গোল গোল চোখ করে জোহানকে দেখল। জোহান রুমালটা পকেটে ঢুকিয়ে চশমাটা আমের হাতে দিয়ে বলল, যেটাই তুমি কমফোর্টেবল সেটাই করো। চশমার থেকে এই লাল হয়ে যাওয়া চোখ আরো বেশি খারাপ লাগবে, ট্রাস্ট মি।
জোয়ান এমনভাবে ট্রাস্ট মি বলল, আমি আর না শুনে পারল না। চুপচাপ গিয়ে লেন্সটা খুলে চোখের জল ভালো করে মুছে চশমাটা পরে নিল। সত্যি এবার তার ভালো লাগছে। জোয়ান সামনে এসে আমার হাত ধরে হেসে বলল, এবার বেশি সুন্দর লাগছে, তবে যাওয়া যাক। আমি আর কিছু বলল না, চুপচাপ মাথা নিচু করে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। ওপস, সরি সরি পূর্ণি, হাতটা ফসকে গেল। পূর্ণি হতভম্ব হয়ে একবার নিজের লেহেঙ্গার দিকে তাকিয়ে সামনে দাঁড়ানো পূর্ণার দিকে তাকালো। তার হাতে কফি মগ, মুখে বাঁকা হাসি। পূর্ণি বুঝলো সে ইচ্ছে করেই করেছে এসব, নইলে হঠাৎ এই কোণের দিকে এসেই তার হাত দিয়ে ব্ল্যাক কফি পড়ে গেল পূর্ণির লেহেঙ্গায়, তাও এত খারাপ ভাবে। ইস রে, পুরো নষ্ট হয়ে গেল তো। এবার কি করবে পূর্ণি? তুই এখানে কি করছিস পূর্ণা? আর এত জায়গা থাকতে তোর কফি আমার লেহেঙ্গা এসে পড়লো? মজা করছিস? পূর্ণা মুখ বেঁকিয়ে ঢং করে বলল, আসলেই রে, বুঝতে পেরেছিস তাহলে যে আমি ইচ্ছে করে করেছি? তাহলে বুঝতেই পেরেছিস কেন করেছি। একটা কথা মাথায় রাখ পূর্ণি, রেহবার তোর পরিচয় করবে মানে তোর বংশ পরিচয় নিয়েও কথা উঠবে। তখন সে কি বলবে? তার খালার নাজায়েজ সন্তান তুই। পূর্ণি তড়িৎ গতিতে মাথা তুলল। পূর্ণা এবার আরেকটু এগিয়ে এসে তার ওড়নায় হাত মুছে বলল, একবার ভেবে দেখেছিস তুই তারপর ঠিক কেমন অপমানিত হবে মাম্মা, পুরো শেখ বংশ? মাকে হয়তো দাদি এইসবের জন্য বাড়ি থেকে বের করেও দিতে পারে, আর এইসবের জন্য দায়ী থাকবি অপয়া তুই। পূর্ণির মুখ দিয়ে কথা বেরোলো না। সে তো এইটা সম্পর্কে ভাবেইনি। সত্যি তো, তার জন্য তার মায়ের মুখ ছোট হবে। মাকে সে ছোট করতে কিছুতেই পারবে না। যতই হোক তিনি অসময়ে পূর্ণির জন্য অনেকটাই করেছে তার সাধ্য মতো। পূর্ণি কিছুতেই এমন কিছু করবে না যাতে তার সংসারে কোনো অশান্তি হয়। এমনিও সে সংসারে তার জন্য তো কম কথা শোনেননি, হয়তো এখনো শোনেন। দেখ এবার তুই কি করবি। আমি গেলাম, হ্যাঁ? বাবার বন্ধুরা আবার তার মেয়েকে দেখতে চাইবেন। আরো কিছু বলার আগেই কোকো ঘেউ ঘেউ আরম্ভ করলো। পূর্ণি তা দেখে ঢোক গিলে তাড়াতাড়ি পাশ কাটিয়ে চলে গেল পূর্ণিকে। শেষের কথাটা যে জ্বালানোর জন্য বলা হলো তা নিঃসন্দেহে বোঝা গেল, কিন্তু পূর্ণির মাথায় ঘুরছে আগের কথাগুলো। পূর্ণি ধীর পায়ে নিজের রুমে চলে গেল। রেহেবার সিঁড়ি দিয়ে উঠতেই দেখলো পূর্ণা নামার জন্য এইদিকেই আসছে। রেহেবার তাকে না দেখার মতো করে পাশ কাটিয়ে উঠতে নিতেই পূর্ণার কণ্ঠস্বর ভেসে আসলো, ইউ আর লুকিং ড্যাশিং টুনাইট রেহবার। রেহেবার চোখ বাঁকা করে তাকালো খানিক, তারপর গমগমে গলায় বলল, কল মি ভাইয়া, আমি তোমার আপুর হাজবেন্ড হই। পূর্ণার বিরক্তিতে চোখ মুখ কুচকে এলো। মাছি তাড়ানোর মতো করে বলল, ও প্লিজ, ও কোনো আমার আপু টাপু না, ও শুধু একটা মেয়ে যার কোনো পরিচয় নেই। এই কথাটার উত্তর পরের জন্য তোরা থাক। বলেই রেহেবার এগোতে যেতেই পূর্ণা এসে তার সামনে দাঁড়ালো। রেহেবার ভ্রু কুচকে বলল, হোয়াট আর ইউ ডুইং? পূর্ণা দৃষ্টি নরম করে বলল, তুমি কেন করছো আমার সাথে এমন? আমি কি কম অপেক্ষা করেছি তোমার জন্য? এত কটা বছর ধরে আমি বলে আসছি তোমায় ভালোবাসি, অথচ তুমি আমায় দেখেও যেন দেখো না। কেন রেহবার? আমার কি একটু ভালোবাসা যায় না? কি আছে ওই চাল চুলোহীন মেয়ের মধ্যে যা আমার মধ্যে নেই? এতক্ষণ রেহেবার অন্যদিকে তাকিয়ে থাকলেও পূর্ণিকে নিয়ে কিছু তার সহ্য হলো না। চোখ দুটোতে দপ করে আগুন শিখা জ্বলে উঠল। পূর্ণার দিকে তাকিয়ে হিসিয়ে বলল, পূর্ণিম আমার কাছে ঠিক কি সেটা তুমি কোনোদিনও বুঝবে না। ও আমার শক্তি, আমার শান্তি, যার মনের এক ভাগ ঘাঁটি ভালোবাসা তোমাদের মতো হাজারটা মেয়ের ভালোবাসার সমতুল্য নয়। পূর্ণারও রাগ উঠল এবার। দুদিনের আশা মেয়েটার জন্য তাকে রেহেবার এভাবে অপমান করছে ভাবতেই পূর্ণির প্রতি রাগ আরো বেড়ে উঠল। সে এবার রাগ নিয়ে বলল, ও, ওর ভালোবাসাই ভালোবাসা আর আমার ভালোবাসা মূল্যহীন, তাই না? আমার ভালোবাসায় এমন কি ভুল আছে যে আমার ভালোবাসা তুমি চোখেই দেখতে পাও না? রেহেবারের কথা বলতে ইচ্ছে না হলেও চল শক্ত করে বলল, তোমার মতো মেয়েরা ভালোবাসতে জানে না, তারা শুধু নিজেকে ভালোবাসে। তোমাদের কাছে ভালোবাসা মানেই জেদ। ভালোবাসি বলা 4 বেলা, আগে ভালোবাসা কাকে বলে বোঝো, তারপর ভালোবাসি ওয়ার্ডটা উচ্চারণ করবে। সরো। বলেই রেহেবার নিজেই পূর্ণাকে পাশ কাটিয়ে চলে গেল। পূর্ণা রাগে অপমানে তাতে দাঁত চেপে বলল, জেদ না, এবার দেখো আমার জেদে কি কি করাই। বলেই পূর্ণা নামতে গিয়ে একটা শক্ত বুকে ধাক্কা খেল। বিরক্ত হয়ে মাথা উঁচু করে এক পুরুষকে দেখে বলল, চোখ নেই দেখে চলতে পারেন না? আপনার তো চোখ আছে, আপনি দেখলেন না কেন?
কারণ আমি অদরকারি জিনিস চোখে দেখি না। তা আমাকে দেখে অদরকারি মনে হলো কেন? ধাক্কা তো আপনি মেরেছেন, আপনার মাঝে তো কোনো অনুতাপ দেখছি না। কিউ? পূর্ণা আঙুল তুলে অগ্নিশর্মা হয়ে কিছু বলতে গেল, কিন্তু তার আগেই পূর্ণর পেছন থেকে কেউ বলে উঠল, সাহেব কখন এলে? রেহেবারকে খুঁজছো? জোহানের হাসি মুখের কথা শুনে সাহেব হেসে বলল, হ্যাঁ, নিচে সবাই বলল উনি ওপরে আছেন তাই। পূর্ণা এদের কথোপকথন শুনে একবার রাগী চোখে সাহেবকে দেখে গটগট করে চলে গেল। সাহেবও তাকালো একবার, জোহানও একবার দেখলো, তারপর বলল, হ্যাঁ, ভাবিকে ডাকতে গিয়েছে বোধহয়। তুমি চলো, এক্ষুনি চলে আসবে। সাহেব ঘাড় নেড়ে জোহানের এক হাত ধরে রাখা আমেহাকে দেখে জোহানের উদ্দেশ্যে মুচকি এসে বলল, মিসেস। এহেন প্রশ্নে আমেহা একবার নিজের চশমায় হাত দিয়ে চোখের দিকে ঠেলল। চোখাচোখি হলো জোহানের সাথে। জোহান চোখ সরিয়ে অপ্রস্তুত হেসে বলল, তুমি দাঁড়িয়ে কেন, চলো। বলেই সে সাহেবকে নিয়ে নিচে নেমে গেল ব্যতিব্যস্ত হয়ে। পূর্ণিমা। রেহেবারের কণ্ঠস্বর শুনে পূর্ণি মুখ তুলে তাকালো। তার গাল বেয়ে যে জল পড়ছে তা দেখি রেহেবার উদ্বিগ্ন হয়ে এগিয়ে এসে এক হাঁটু মুড়ে বসলো বেডের সামনে পূর্ণিমার কাছে। পূর্ণির দুই গালের পাশে হাত রেখে বলল, কি হচ্ছে পূর্ণিমা? কেউ কিছু বলেছে? আমায় বলো। পূর্ণি চুপচাপ তাকিয়ে রইল রেহেবারের দিকে। সে কি বলবে রেহেবারকে? নিজের পরিচয় নিয়ে নিজের কথা বলতেই তার কাছে দ্বিধা বোধ হচ্ছে। রেহেবার বুঝলো বোধহয় সেই চোখের ভাষা, তাই দৃঢ় অথচ আগের থেকে নরম কণ্ঠে চোখে চোখ রেখে বলল, আমার কাছে তোমার সবটুকু নিরাপদ। তুমি নির্দ্বিধায় নিজেকে আমার কাছে মেলে ধরতে পারো। পূর্ণি কিছু বলার আগেই রেহেবারের তার লেহেঙ্গার দিকে নজর গেল। রেহেবার ভ্রুকুচকে বলল, এটা কিভাবে হলো? পূর্ণি ধীর কণ্ঠে বলল, পূর্ণা ব্ল্যাক কফি ফেলে দিয়েছে। রেহেবারের চোয়াল শক্ত হয়ে এলো। চোখ বন্ধ করে একবার নিঃশ্বাস নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ওয়েট। বলেই রুমের বাইরে চলে গেল। কিছু সময় বাদে একটা শাড়ি নিয়ে ফিরে এলো। পূর্ণি সেই শাড়ি দেখে অবাক হয়ে বলল, এটা তো। রেহেবারের নির্লিপ্ত কণ্ঠ, মায়ের শাড়ি। তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, নিচে গেস্টরা চলে এসছে। পূর্ণি শাড়িটা হাতে নিল। রেহেবার পূর্ণির দিকে তাকিয়ে বলল, পরে নাও, আমি বেলকনিতে আছি। বলেই হেঁটে চলে গেল ব্যালকনিতে। পূর্ণিকে আর কিছু বলার সুযোগ সে আর দিল না। অগত্যা পূর্ণি চেঞ্জ করতে বাধ্য হলো। এমনিও তার কাছে আর কোনো ড্রেসও নেই। হয়ে গেছে। পূর্ণি ঋণ ঋণে কণ্ঠস্বর শুনে রেহেবার ভিতরে এলো। পূর্ণি মাথা নিচু করে দাঁড়িয়ে। রেহেবার একটা গম্ভীর শ্বাস নিল। মেয়েটাকে শাড়িতে একটু বেশি ভালো লাগে, তাই সে চায়নি সে আজ শাড়ি পরুক। কিন্তু ওই যে পরিস্থিতি। রেহেবার এগিয়ে গেল পূর্ণির কাছে। পূর্ণির পিন আপ করা ব্ল্যাক গোল্ডেন মেশালো শাড়িটার আঁচল ছেড়ে দিয়ে বলল, নাও পারফেক্ট, চলো। বলেই নিচে যাওয়ার জন্য পূর্ণির হাত ধরতেই পূর্ণি করুণ স্বরে বলল, আমি যাব না অফিসার। রেহেবার এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখে শক্ত কণ্ঠে বলল, আমি তোমার কাছে জানতে চাইনি, আমার কথা বলেছি মাত্র। পূর্ণি আর কিছু বলার সাহস পেল না। তার আগেই রেহেবার তাকে টেনে নিয়ে গেল নিচে। লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনারা হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না, আমার বোনের রিসেন্টলি বিয়ের কথা। হুট করে বিয়েটা যেহেতু হয়েছে তাই কাউকেই খবর দেওয়া হয়নি। পরশু তাদের রিসেপশন। আশা করি আপনারা সবাই আমার আমন্ত্রণ গ্রহণ করবেন। বড় বড় বিজনেসম্যান থেকে উপস্থিত রেহেবারের কলিগ, জোহানের পরিবারের লোক, সাথে মিডিয়াও। আশরাফ সাহেব ইতিমধ্যে সবার মধ্যে এসে উপস্থিত হলেন। তাকে দেখে রেহেবার যত না অবাক হলো, তার চেয়ে বেশি অবাক হলো তার না জিনিস নিজের গায়ে দেখে। রেহেবার বুঝলো কার কাজ এটা। তার মুখে হাসি ফুটে উঠল। আশরাফ সাহেবকে ঘিরে ধরলেন তার সব পুরাতন বিজনেস পার্টনাররা। আব্দুল রেহমানই এতক্ষণ সামলাচ্ছিলেন। নিজের বড় ভাইকে এতদিন বাদে সবার সাথে দেখে তিনিও খুশি হলেন। সবাই যে যার মতো কথা বলা শুরু করতেই রেহেবারের গলা পুনরায় পুরো ম্যানশনে গমগম করে উঠল। অ্যাটেনশন প্লিজ গাইস। সমস্ত গেস্ট আমেহার জোহানের সাথে কথা বলতে আর কংগ্রাচুলেট করায় ব্যস্ত ছিল। বিশেষ করে জোহানের পরিবার আমেহাকে প্রশ্ন করে। রেহেবারের কণ্ঠস্বর শুনে সবাই তার দিকে তাকালো। আমি আপনাদের আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। বলে এসে চুপ করে দাঁড়ানো পূর্ণিকে নিজের দিকে এক হাতে টেনে এনে বলল, মিট হার, শি ইজ মাই ওয়াইফ পূর্ণি।
এবার স্পটলাইট এসে পড়ল পূর্ণিয়ার রেহেবারের উপর সম্পূর্ণ। সবাই তাকিয়ে রইল সেই দিকে কিছুক্ষণ। মুহূর্তে শুরু হলো গুঞ্জন, চারদিকে মুগ্ধতার রেশ। বোঝাই যাচ্ছে তারা যেমন রেহেবারের বিয়ের কথা শুনে বিস্মিত হয়েছেন, তেমনি পূর্ণিকে দেখে মুগ্ধ। বিভিন্ন কণ্ঠ ভেসে এলো, কংগ্রেচুলেশন, আরো নানা রকম কমপ্লিমেন্ট। মিডিয়া লোক ক্যাপচার করতে ব্যস্ত হয়ে পড়ল। তাদের প্রশ্ন তো আছেই, যার ভয়ে এতক্ষণ পূর্ণি সিটিয়েছিল সেটাই হলো। মিডিয়া লোক হাসি মুখে প্রশ্ন করে উঠল, পারফেক্ট কাপল। স্যার, ম্যামের বাবাও কি বিজনেসম্যান, আর আপনি হঠাৎ এইভাবে বিয়ে করে নিলেন যে? স্যার, ম্যামের ফ্যামিলিও কি আজ উপস্থিত? আপনাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ? ম্যামের বাবার নাম কি স্যার? আরো বেশ কয়েকটা প্রশ্ন ভেসে এলো। এমনকি এই নিয়ে প্রশ্ন করা পূর্ণিকেও। আফতাব সাহেব পূর্বা বেগমের দিকে চোখ গরম করে তাকালেন। পূর্ণা, জেসিকা, জামান হেসে উঠে চিয়ার্স করল। রেহেবার সেসব প্রশ্নে কানে নিল না। পূর্ণির হাত আরেকটু শক্ত করে ধরে বলল, আই এম সেইং দিস লাউড অ্যান্ড ক্লিয়ারলি। আজ থেকে তার অতীতের কোনো অর্থ নেই, কারণ তার বর্তমান আমি। এখন থেকে তার একটাই পরিচয়, সে মিসেস রেহেবার। সে আমার অংশ, আমি তার জাত, আর আমিই তার বংশ। কেউ যদি তার দিকে আঙুল বা প্রশ্ন তুলতে আসে, তবে তাকে আমার সম্মুখীন হতে হবে, কারণ সে আমায় অসম্মান করবে, আর আমি কাউকে আমার অসম্মান করতে দেব না। রেহেবারের এই কণ্ঠস্বরের উপর কেউ কিছু আর জিজ্ঞেস করার সাহস পেল না। পূর্ণির চোখ ছলছল করে উঠল। সে চোখ ঘুরে তাকালো তার পাশে দাঁড়ানো সুদর্শন গম্ভীর পুরুষটার দিকে। আজ যেন তার রেহেবারের প্রতি সম্মান আরো বেড়ে গেল। সেও রেহেবারের ধরে রাখা হাত শক্ত করে চেপে ধরল। সবাই জানুক সে মিসেস পূর্ণিমা রেহেবার। পাশে দাঁড়ানো সুপুরুষটার বউ সে। আজ তার মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এই নিজের জীবনকে নিয়ে। তার জীবন তাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে, সে ভুল করেনি। এইবার তার ভাগ্য তাকে ফেরায়নি। এইভাবেই সে নিজের মুখে হাসি ফুটিয়ে তোলে সবার সব প্রশ্নের জবাব দিল। যদিও তার অতীত নিয়ে কেউ প্রশ্ন তুলল না, কিন্তু এবার পূর্ণি ফুল কনফিডেন্সের সাথে উত্তর দিল। যতক্ষণ তার হাত এ মানুষটার হয়ে আছে, সে সম্পূর্ণ নিরাপদ। তার মন জানে। রেহেবার কি করছেন, কি সবাই কি ভাববে? কি আবার ভাববে? সিনিয়র সিআইডি অফিসার তার বাচ্চা বউকে সারাক্ষণ পাহারা রেখেছে। পূর্ণি মুখ কোচকালো। এই মানুষটাকে কিছু বলে লাভ নেই, সে তার মনের মর্জির মালিক। পার্টিতে রেহেবার যার সাথে দেখা করেছে তার সাথে পূর্ণিকে সাথে নিয়ে যাচ্ছে, আর নয়তো পূর্ণি যেদিকে যাচ্ছে তার পিছনে পেছনে সে সেই দিকে যাচ্ছে। এই দেখে কয়েকজন কেমন বাঁকা চোখে তাকিয়েছে, আর কয়েকজন মুখ টিপে হাসতে দেখে তাকে মানা করতে গেল পূর্ণি। কিন্তু কোথায় কি, সাহেব এবার রেহেবারের কাছে এসে ধীর কণ্ঠে কিছু বলতেই রেহেবার পূর্ণিকে দেখে বলল, আমি একটু যেতে হবে, তুমি কিন্তু সাবধানে থাকবে। আর হ্যাঁ, আমার পছন্দ নয় এমন জিনিসের থেকে দূরে থাকবে, কেমন? পূর্ণি হা করে চেয়ে রইল কথাটা শুনে। রেহেবার সেসব দেখল না। পূর্ণিকে টেনে এক সাইডে দাঁড় করিয়ে চলে গেল অন্যদিকে। পূর্ণিমা। পূর্ণি সবে জুসের গ্লাসে চুমুক দিয়েছিল। নিজের নাম শুনে পাশে তাকাতেই দেখল আশরাফ হাসি মুখে দাঁড়িয়েছে। পূর্ণি হেসে বলল, আরে আপনি কেমন আছেন? আশরাফ হেসে বলল, এই তো চলছে, আপনি বলুন, আপনিও গেস্ট নাকি? পূর্ণি কিছু বলার আগেই আশরাফ নিজেই বলল, কি আর বলি, আসলে কাজের এত চাপ, আসতে দেরি হয়ে গেল অনেকটা। আসার ইচ্ছে খুব একটা ছিল না, বলতে পারেন বিজনেসের কারণে এসেছি। বলি সেও হেসে জুসের গ্লাসে চুমুক দিল। পূর্ণি মুচকি এসে বলল, খুশি হলাম আপনাকে দেখে। আশরাফ মুচকি এসে আরেকবার পূর্ণিকে মুগ্ধ চোখে দেখে বলল, পূর্ণিমা, আপনি কি কাঁদছিলেন? আপনার কাজল তো ঘেটে গেছে অনেকটাই। পূর্ণি চিন্তিত হয়ে নিজের হাতে টিস্যু না পেয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে তড়িঘড়ি করে মুছে বলল, না তো, এবার কি? এবার ঠিক আছে, আমি করে দিচ্ছি দিন। আশরাফ হঠাৎই পূর্ণির হাত থেকে সেইটুকু হালকা আঁচলের অংশ নিয়ে বলল, বলি চোখের পাশ দিয়ে কাজলটুকু মুছে দিল। জিনিসটা তো তাড়াতাড়ি হলো যে পূর্ণি কি বলবে বুঝে উঠল না। পূর্ণির আঁচল ছাড়তেই পূর্ণিকে কেউ এক ঝটকায় টেনে নিজের দিকে নিয়ে এলো। পূর্ণি সেই দিকে তাকাতেই চমকে উঠল। রেহেবার দাঁড়িয়ে অগ্নিমূর্তি হয়ে, তার কপালের রগ ফুলে আছে। শক্ত চোয়াল আর রক্তলাল চোখ দেখে যে কেউ বলে দেবে ভয়ঙ্কর রেগেছে। রেহেবার এবার গর্জে উঠল, হাউ ডেয়ার টু টাচ হার।
আশরাফ এবার অবাক হয়ে দেখে রেগে বলল, আমি টাচ করলে আপনার কি? আফটার অল শি ইজ মাই ওল্ড ফ্রেন্ড। ফ্রেন্ড মাই ফুড, শি ইজ মাই ওয়াইফ, ড্যাম ইট। বলেই রেগে পাশে রাখা বারটুলে লাথি মারতেই পুনি চমকে উঠল। সে জানে রেবার আশরাফকে পছন্দ করে না ঝামেলার পর থেকেই, কিন্তু এতটা সে রেগে যাবে তা সে ভাবেনি। যা চণ্ডাল রাগ লোকটার, সে এবার কি করবে? এত তাড়াতাড়ি সব হয়ে গেল, সে বারণ করার সুযোগই পেল না। আশরাফ এবার বিস্মিত হয়ে পূর্ণের দিকে তাকিয়ে বলল, ইজ দিস ট্রু পূর্ণিমা? পূর্ণি ভয়ে মাথা নিচু করে মাথা নাড়তেই রেবার আশরাফের দিকে আরেকটু এগিয়ে এসে বলল, ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, নেক্সট টাইম আমার বউর আশেপাশে দেখলে অ্যাকশন নিতে আমার 2 মিনিটও লাগবে না। বলেই রেবার না দাঁড়িয়ে পুনিকে টানতে টানতে উপরে নিয়ে গেল। চারদিকের আলো আধারের লাইটিংয়ে কেউ খেয়াল করল না তাদের, তবে আশরাফ আহত চোখে চোখমুখ শক্ত করে তাকিয়ে রইল সেদিকে। রুমে এসে রেহেবার এক প্রকার বেড়ে ছুঁড়ে ফেলল পূর্ণিকে। তারপর ডোর লক করে তার দিকে আসতেই পুনি উঠে বসে ভয়ে ভয়ে বলার চেষ্টা করলো, আমি বুঝতে পারিনি। বাক্য পূরণ করার আগেই রেহেবার কণ্ঠে আগুন বর্ষণ করে তার কাঁধ ধরে জাকিয়ে বলল, হাউ ডেয়ার হি! আর সাহস কিভাবে হলো আমার জিনিস ছোঁয়ার? এই শাড়ি ছুঁয়েছে না? বলেই রেহেবার একটানে সেই শাড়ির আঁচল টেনে বুক থেকে ফেলে দিল সেই আঁচল। পুনি আটকে উঠল। রেহেবারের এত রাগের সম্মুখীন সে প্রথম হলো, তাই কি বলে সামাল দেবে বুঝে ওঠার আগেই রেহেবার নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে পুনির কাজল ঘষে মুছিয়ে নিজের অধর দিয়ে চেপে ধরল পুনির অধর। পুনি উপলব্ধি করতে পারলেও স্পর্শে মোটেও ভালোবাসার স্পর্শ নয়। রেহেবার নিজের রাগ ক্ষোভ মেটাচ্ছে এর মধ্য দিয়ে। পুনি বার কয়েক নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে রেহেবার তার কোমর টেনে আরো শক্ত করে চেপে ধরল নিজের সাথে। পুনি আর সহ্য করতে পারল না এই আক্রোশের তাপ। তার ঠোঁট ইতিমধ্যে ক্ষত বিক্ষত। এর মধ্যেই রেহেবার তাকে ঠেলে সরিয়ে হনহন করে রুমের দরজার সামনে গিয়ে ঘুরে ঠান্ডা অথচ শক্ত গলায় বলল, আগে তুমি ওয়ার্ন করেছিলাম পূর্ণিমা, রেবার সব সহ্য করতে পারলেও তোমার এক কানা করে ভাগ সে সহ্য করতে পারবে না। বলেই রেহেবার রুমের দরজা দাঁড়াম করে বন্ধ করে বেরিয়ে গেল। পুনি ওভাবেই বসে রইল, এমনকি শাড়ির আঁচলটুকু তুলল না। মিস্টার আশরাফ, আপনার ডিলটা আমরা ক্যান্সেল করছি। আশরাফের মাথায় এমনিই ঘেটেছিল, তাও সে শুধু বিজনেসের কারণে পার্টিতে হাসি মুখে ভদ্রতা বজায় রেখেছিল। ডিলটা বেশ গুরুত্বপূর্ণ তার কোম্পানির জন্য, একা দাঁড় করানো কোম্পানি, তাই সমস্ত চাপ তার উপরই। এইভাবে ডিল ক্যান্সেল হওয়া মানে তার কাছে বড়সড় ব্যাপার। আশরাফ এবার হতভম্ব হয়ে সামনের মানুষগুলোর উদ্দেশ্যে বলল, কিন্তু কারণটা কি এর? আর এভাবে আপনারা এখানে ডিল ক্যান্সেল করতে পারেন না। কোথাও অসুবিধে হলে আমরা বসে কথা বলি। পার্টির সাউন্ড এতক্ষণে ভীষণ ধিমে চলেছে, যাকে না চলাও বলা যায়। সামনের 3 মধ্যবয়সী সুটেড বুটেড লোক এসে একে অপরের দিকে চাওয়াচাই করে বলল, আই এম এক্সট্রিমলি সরি মিস্টার আশরাফ, আমরা কিছু অফিসিয়ালি কারণের জন্য ডিলটা নিতে পারবো না। আশা করছি আপনি বুঝবেন। ওকে। সামনে 3 মধ্যবয়সী সুটেড বুটেড লোক একে অপরের দিকে চাওয়াচাই করে বলল। আশরাফ আর কথা বাড়ালো না, চোখ মুখ শক্ত হলো তার। সে ভালোই বুঝছে কার কাজ এটা। না, তার আর ভালো মানুষই দেখালে হবে না, এবার মাঠে নামতেই হবে মনে হচ্ছে। আশরাফ একবার চারিদিকে চোখ বুলিয়ে কটকট করে হেঁটে চলে বেরিয়ে গেল ম্যানশন থেকে। জোয়ানের ফ্যামিলি বলতে মা বাবা, কিন্তু বিয়ের কথা শুনে তার গ্রাম থেকে অর্ধেক মানুষ চলে এসেছে শহরে। যদিও সবাই আজ আসেনি, এসেছে কয়েকজন। সবাই আসবে পরের দিন রিসিপশনে। তবে আমেহার এই কয়েকজনের প্রশ্নের উত্তর দিতে দিতেই হাঁসফাঁস লাগছে। জোয়ানের বাবা মা এই 2 জন ছাড়া বাকি সদস্যদের কৌতূহলের শেষ নেই। তাদের এটাও জানতে হবে আমেহার চশমার পাওয়ার কত। আমেহার চুপচাপ এক একটা প্রশ্নের উত্তর দিচ্ছিল আর চোখে তাকিয়ে পুনিকে খুঁজছিল। আর ভালো লাগছে না তার জবাবদিহি করতে। একসাথে আরো কয়েকটা প্রশ্ন ভেসে আসতে আমেহা চশমাটা ঠিক করে উত্তর দেওয়ার প্রস্তুতি নিতেই একটা চিৎকার ভেসে এলো। হোয়াট ননসেন্স ইজ দিস? আমেহা সহ বাকিরা সেদিকে তাকাতেই দেখলো পূর্ণা নিচে পড়ে আছে। পাশে কোকো ঘেউ ঘেউ করছে, একপাশে জুসের সমস্ত ভাঙা গ্লাস। আর ওয়েটারের কাচুমাচু মুখ দেখে বুঝতে অসুবিধা হলো না কি হয়েছে। পূর্ণা নিজের জুস পরে খারাপ হওয়ার ড্রেসের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল,
রাবিশ, চোখগুলো কি সব দান করে দিয়েছো? জলজান্ত মানুষ চোখে পড়ছে না? ওয়েটারটা অনুতপ্ত গলায় বলল,